1-0 ব্যবধানে আফগানিস্তান এগিয়ে আছে, 1-1 হবে নাকি 2-0? আপাত দৃষ্টিতে তো আসলে আফগানিস্তানকে সার্জাতে অনেক বেশি স্ট্রং মনে হচ্ছে। এই ম্যাচে হঠাৎ করে কি আসলে বাংলাদেশের খুব বেশি বদল আনার বা কামব্যাক করার সম্ভাবনা দেখা যায়? বাস্তবতা হচ্ছে শারজাতে কখনো বাংলাদেশ জেতেনি নাবিল। টি-20 বলুন, ওয়ানডে বলুন, অনেক বছর পর বোধহয় প্রায় 29 বছর পর ওয়ানডে খেলেছে। সেটাতেও 92 রানের হার জুটেছে প্রথম ম্যাচে আমাদেরকে। খানিকটা ব্যাকফুটে বাংলাদেশ আছে। হ্যাঁ, টিমে কিছু সাফল্য আসতে পারে। আমরা এটাকে দেখেছিলাম নাহিদ রানা এবং নাসুম দুজনই ভিসার কারণে প্রথম ম্যাচটা খেলতে পারেননি, ভিসা পাননি বলে। যেহেতু দুজন এখন দলের সঙ্গে যোগ দিয়েছেন, মুশফিকেরও ইনজুরি কনসার্ন আছে, জাকির আলী অনেক, জাকির হাসান দুজনের মধ্যে একজন হয়তো বা ইনক্লুডেড হতে পারেন। উইকেট কিপিংটাও সামলাতে হবে। লিটন দাস যেহেতু দলের সঙ্গে নেই, ইটস এ বিগ ব্লো ফর বাংলাদেশ। আর সেই সঙ্গে বোলিংয়ে স্পিন অপশন হয়তো বা নাসুমকে যোগ করা হতেই পারে। এবং প্রথম ম্যাচে বাংলাদেশ যেই জায়গা থেকে আসলে ম্যাচটা হেরেছে সেটা দুঃখজনক না বললে আসলে ভুলই বলা হবে, কারণ বাংলাদেশ ফার্স্ট হাফে টসটা খুব ইম্পর্টেন্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সার্জাতে ছোট মাঠে খেলা হয়, পরের দিকে উইকেটটা স্লো হয়ে যায়, টস বাংলাদেশ হারলেও বাংলাদেশ কিন্তু পেস বোলিং দিয়ে আফগানিস্তানকে জোর ধাক্কা দিয়েছিল। 20তম ওভার আফগানিস্তানের রান ছিল 71, সেটাও 5 উইকেট হারিয়ে। সেখান থেকে তারা 235 তুলেছে। মানে প্রথম ইনিংসের ফার্স্ট হাফটা বাংলাদেশ ডমিনেট করেছে। আপনি যদি আবার সেকেন্ড ইনিংসের দিকে তাকান, সেকেন্ড ইনিংসও বাংলাদেশ 26তম ওভারে 120 রান তুলেছিল মাত্র 2 উইকেটে। মানে শেষ 24 ওভারে আপনার আস্কিং রান রেট 5-এর কম, হাতে 8 উইকেট আছে। সেখান থেকে আপনি 143 রানে অল আউট হয়েছেন। আপনি আফগানিস্তানকে সবসময় 71 রানে 5 উইকেট ফেলতেও পারবেন না, আবার 236 রানের টার্গেটে 120 2 উইকেটে তুলেও ফেলতে পারবেন না। মানে মোক্ষম সুযোগ একটা বাংলাদেশের সামনে ছিল, সেটা বাংলাদেশ হারিয়েছে। এখন একাদশটা কেমন হতে পারে? বাংলাদেশের সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, খুব বেশি অদল বদলের সম্ভাবনা আসলে ওই জায়গাতেও নাই। সৌম্য সরকার, তানজিদ তামিম, শান্ত, মিরাজ, হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, যিনি গেল ম্যাচে মানে বিস্ময় জাগিয়ে 7 নম্বরে ব্যাটিং করেছেন, তার ইনজুরির কারণে বাকি 2 ম্যাচ তিনি খেলতে পারছেন না। তার জায়গায় জাকের আলী অনিক, রিশাদ এবং সাথে 3 পেসার তাসকিন, শরীফুল, মুস্তাফিজ। এখন নাহিদ রানার অপশন আছে, নাসুমের অপশন আছে, যেটা ফার্স্ট ম্যাচে বাংলাদেশের সামনে ছিল না। আমরা দেখেছি আফগানিস্তান 4 জন স্পিনার খেলিয়েছেন, নবী, খারোটে, রাশিদ খান, গাজনাফার, এবং তারাই মূল ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন। তবে বাংলাদেশি স্পিনাররা কিন্তু আবার ওরকম এফেক্টিভ ছিলেন না। 3 স্পিনারের কেউই কোনো উইকেট পাননি। মিরাজ 10 ওভার 30 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন, রিশাদ 8 ওভারে 44 রান দিয়ে উইকেট শূন্য, রিয়াদ 2 ওভার বল করেছেন। তো ওই জায়গায় কি নাসুমের ইনক্লুশন হওয়ার কোনো চান্স আছে কিনা? কারণ নাসুমকে আপনার খেলাতে হলে ফর্মে থাকা পেস ইউনিট থেকে একজনকে আপনার বাদ দিতে হবে। সে ব্যাপারটা খানিকটা ডিফিকাল্ট নিশ্চয়ই, কারণ শরীফুল ইসলাম হয়তো বা উইকেট একটা উইকেট পেয়েছেন, তিনি সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন। এক্স্যাক্টলি, তিনি সবচেয়ে ইকোনমিক্যাল ছিলেন মুস্তাফিজ কিংবা তাসকিনের তুলনায়। তো 3 জনই যেহেতু ফর্মে আছেন, একজনকে ড্রপ করেই তো আপনাকে নাসুমকে ইনক্লুড করতে হবে, সেই জায়গাটা ডিফিকাল্ট। আর একই সঙ্গে নাসুম 1 বছর ধরে আসলে ওডিআই ক্রিকেটের সঙ্গে নেই, সেখানেও হয়তো বা ভাবনার জায়গায় নাসুমের আসার কোনো সম্ভাবনা দেখেন? দেখুন, রিশাদকে আমরা বিবেচনা করছি লম্বা রেসের ঘোড়া হিসেবে। নাসুমের বয়স 30+, রিশাদ ইয়াংস্টার, তাকে আসলে অনেক দিন ধরে আমাদেরকে সার্ভিসটা পেতে চাইবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় রিশাদকে আরও সুযোগ দেওয়া উচিত। টি-20তে সেই সুযোগটা তিনি পেয়েছেন, কাজে লাগিয়েছেন। সেই সঙ্গে আমার কাছে মনে হয় যে হয়তো বা লঙ্গার ভার্সনের ক্রিকেটেও ফিউচারে তাকে আমরা দেখতে পারি, যেটা বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও বলেছেন যে মিনিমাম 10 বছরের বেশি সময় বাংলাদেশকে সার্ভিস দেওয়ার মতো প্লেয়ার যদি হাতে গোনা যে কয়েকজন আছে, তার মধ্যে রিশাদ একজন। সেই ব্যাপারটাও নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে। আমরা আফগানিস্তানের সম্ভাব্য একাদশের কথা যদি বলি, উইনিং কম্বিনেশন আসলে কেউই ভাঙতে চায় না। আফগানিস্তান ফজল হক ফারুকি একমাত্র স্পেশালিস্ট পেসার হিসেবে সেই ম্যাচটা খেলেছেন, মাত্র 4 ওভার বল করেছেন। আমরা দেখেছি আজমতুল্লাহ ওমরজয় অলরাউন্ডার ক্যাটাগরিতে খেললেও 4 ওভারে বেশি বল করেননি। রাশিদ খান 2টা উইকেট পেয়েছেন, খারোটে 6 ওভার বল করে ইকোনমিক্যাল ছিলেন। আল্লাহ গাজনাফার তো আউটস্ট্যান্ডিং, 6 উইকেট তিনি পেয়েছেন। কোনো বদলের সম্ভাবনা দেখেন কিনা? কারণ উইনিং কম্বিনেশন যেভাবে তারা ফার্স্ট ম্যাচ ডমিনেট করেছে, 3 জন পেসার আছে, গুলবাদিন নাইব, আজমতুল্লাহ ওমরজে অলরাউন্ডার ক্যাটাগরিতে স্পেশালিস্ট পেসার হিসেবে ফজল হক ফারুকি, 4 স্পিনার, তারা কি আরেকজন বেশি পেসার খেলাতে পারে কিনা? এই ব্যাপারটা খানিকটা বিস্ময়কর তো বটেই, এবং তারা স্পিন দিয়েই সারা দুনিয়া আসলে মাতিয়ে বেড়ায়। পেস বোলিং অপশন তাদের একেবারেই যে নেই তা নয়। ফজল হক ফারুকির কথা বলছেন, বাংলাদেশের ব্যাটারদের কিন্তু খানিকটা দুর্বলতা অনেকদিন ধরেই, স্পেশালি লেফট আর্ম ব্যাটার যারা আছেন, এই ব্যাপারে অতীতেও অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে, তাকে কেন বাংলাদেশের ব্যাটাররা খেলতে পারে না। তামিম ইকবালের মতো সুপারস্টার প্লেয়ারও আসলে অনেকখানি ঘাম ছুটে গিয়েছে ফজল হক ফারুকিকে খেলতে গিয়ে। সেই জায়গাটায়
আফগানিস্তান হয়তোবা এক্সট্রা পেসার নেবে কিনা, আমার কাছে মনে হয় যে উইনিং কম্বিনেশন তারা ভাঙতে চাইবে না, সিমিলার টিম নিয়ে আজকে খেলবে এবং দে আর লুকিং গুড অন দ্য ফিল্ড। বিকজ আপনি দেখুন যখন থেকেই আসলে আফগানিস্তান ক্রিকেটের উত্থানটা হয়েছে, আফগানিস্তান খুব ভিশনারি ক্রিকেট খেলে, তাদের ভিশন থাকে। আমরা যখন ভাবি যে আমরা পরের পর্ব যাওয়াটা আমাদের টার্গেট, তখন থেকেই তারা ফাইনাল খেলবে, সেমিফাইনাল খেলবে, এই ধরনের স্টেটমেন্ট তারা দিয়ে আসছে। বাংলাদেশকেও তারা বলে কয়ে হারানোর একটা প্র্যাকটিস তারা ইদানিং করে ফেলছে। ওডিআইতে যদিও আমাদের স্ট্যাট ভালো, বেশিরভাগ ম্যাচ আমরা জিতেছি, 10-7 এই মুহূর্তে এগিয়ে আছে আমরা। তো ডেফিনেটলি বাংলাদেশের কামব্যাকের চেষ্টা করবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আফগানিস্তানকে খানিকটা শক্তিশালী মনে হচ্ছে বাংলাদেশের চেয়ে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.